এজ অফ ডিসকভারি বা এক্সপ্লোরেশন। এই কথাটা মাথায় আসলেই অটোমেটিক্যালি আমরা সবাই এটাকে ইউরোপীয়দের নতুন নতুন এলাকা আবিষ্কার করে সেখান থেকে সম্পদ আরোহণ করে ইউরোপে নিয়ে আসার মতো ঘটনাগুলোর সাথে কানেক্ট করে ফেলি। আর করাটাও বেশ স্বাভাবিক, কারণ এই শব্দের সাথে উঠে আসা প্রায় প্রতিটি নামই ইউরোপীয়দের। এই সময় খুঁজে পাওয়া যায় আস্ত 2টা নতুন মহাদেশ, যার নিয়ন্ত্রণও কেবল ইউরোপীয়রাই নেওয়া শুরু করে। কিন্তু সেই 1400 থেকে 1600 সাল যে সময়ে এই এজ অফ ডিসকভারি ঘটে চলেছে, তখন কিন্তু ইউরোপীয়দের থেকেও অনেক বেশি শক্তিশালী সাম্রাজ্য ছিল দ্য মাইটি অটোমান এম্পায়ার। প্রথম প্রশ্নই যেটা আসে, তাহলে এই নতুন আবিষ্কার করা মহাদেশগুলোতে সেই সময় সব থেকে শক্তিশালী সাম্রাজ্যের কোনো চিহ্ন নেই কেন? বা সহজ কথায়, ইউরোপীয়রা যেমন পৃথিবীর বিভিন্ন কোণায় তাদের কলোনি গড়ে তুলেছিল, অটোমানরা এটা করেনি কেন? আজকের দিনের অনেক হিস্টোরিয়ানরাই মনে করেন হয়তো বা খ্রিস্টান ইউরোপীয়দের মতো মুসলিম অটোমানরা অতটা কৌতূহলী ছিল না, আর এভাবে তারা ইউরোপীয়দেরকে অতিরিক্ত কৌতূহলী হিসেবে দেখিয়ে একটি সুপেরিয়র জাতি মনে করাতে চায়। কিন্তু ব্যাপারটা কিন্তু মোটেও এমন ছিল না। আজকের ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করব সেই এজ অফ ডিসকভারিতে অটোমানরা কি করেছিল এবং কি কারণেই বা তারা ইউরোপীয়দের মতো ওভারসি টেরিটরি বা কলোনি গড়ে তোলেনি। সো হ্যালো, আমি লাবিদ রাহাত অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। তো চলেন এজ অফ ডিসকভারির শুরুর দিকটা অটোমানদের নজরে কেমন ছিল সেখান থেকেই শুরু করি। পশ্চিমের সাথে পূর্বের যোগাযোগ রক্ষার প্রয়োজন থেকেই কিন্তু প্রথম ইউরোপীয় হিসেবে পর্তুগিজরা ভারতবর্ষের পথ খুঁজে পেয়েছিল। তাদের উদ্দেশ্য পূর্বের স্পাইস আইল্যান্ডগুলো থেকে মশলা এনে ইউরোপের বাজার ধরে ধনী হওয়া। পর্তুগিজদের আগে এই মশলা ইউরোপে ঢুকত মূলত 2টি পথে। একটি পথ হলো প্রাচীন সিল্ক রোড দিয়ে ইস্তানবুল হয়ে ইউরোপ, আর অন্যটি মামলুক সালতানাতের পাঠানো জাহাজের মাধ্যমে লোহিত সাগর হয়ে প্রথমে কায়রোতে আর এরপর সেখান থেকে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ভেনিস হয়ে সারা ইউরোপে। পর্তুগিজরা অন্যদিকে সাউথ আফ্রিকা ঘুরে ভারতবর্ষ খোঁজ পাওয়ার পর থেকেই সমুদ্রপথে একক আধিপত্য লাভের আশায় লোহিত সাগরের শেষ অংশে প্রায় মামলুক জাহাজগুলোতে আক্রমণ করতে থাকে, আর মামলুকেরাও এতে ব্যাপক ক্ষতিগ্রস্ত হতে থাকে। এ কারণে পর্তুগিজদের ভারতবর্ষ খুঁজে পাওয়ার পরবর্তী প্রায় 1 দশকের মাঝেই মামলুক সালতানাত তাদের আয়ের মূল উৎসে নতুন প্রতিদ্বন্দ্বীর কারণে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে। এই সুযোগ কাজে লাগায় অটোমান সুলতান সেলিম দ্য ফার্স্ট। অটোমানদের কথা এ সময় চিন্তা করেন একবার। তাদের পূর্বের সাথে বাণিজ্যের একমাত্র পথ ছিল প্রাচীন সিল্ক রোড, যেটার কার্যকারিতা এ সময়ের মাঝে বেশ কমে এসেছে। আর তাছাড়াও সমুদ্রপথে বাণিজ্য করা স্থলপথের তুলনায় অনেক বেশি লাভজনক, যেহেতু এই ক্ষেত্রে সময় কম লাগে। এই কারণে অটোমানদের নজর সবসময় ভারত মহাসাগরের কোনো একটি বন্দর নিয়ন্ত্রণের দিকে ছিল। মামলুকেরা আর্থিকভাবে দুর্বল হয়ে গেলে এই সুযোগ পেয়ে যান সুলতান সেলিম। তিনি 1516 সালে মামলুকদের আক্রমণ করেন এবং 1517 সালের মাঝেই রাজধানী কায়রো জয় করার মাধ্যমে মামলুক সালতানাতের পতন ঘটান। এই একই সাথে তিনি ইসলামের পবিত্র 3টি শহর মক্কা, মদিনা এবং জেরুজালেমের নিয়ন্ত্রণ নেন। আর এ কারণেই মনে করা হয় এই বছর থেকেই অটোমান সুলতানদেরকে মুসলিম বিশ্বের খলিফা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। কিন্তু সেই বছরই মক্কা জয়ের আগে পর্তুগিজরা জেদ্দা শহরের বন্দরের সামনে অবরোধ করে রাখে এবং সেখানে অটোমান ও পর্তুগিজদের যুদ্ধ হয়। এই সময় থেকেই কিন্তু অটোমানদের মাঝে সারা বিশ্ব সম্পর্কে জানার বা নিয়ন্ত্রণ নেওয়ার একটা প্রবণতা দেখা যায়। চ্যানেলের পিরিসকে নিয়ে করা ভিডিওটিতেই বলেছিলাম, এই সময়ের মাঝেই তিনি কায়রোতে গিয়ে সুলতানকে তার ডিজাইন করা পৃথিবীর সব থেকে সমৃদ্ধ মানচিত্রটি দিয়ে এসেছিলেন। এরপর 1520 সালে সুলতান সেলিমের মৃত্যুর পর সিংহাসনে বসেন সুলতান সুলেমান, যাকে বলা হয় সুলেমান দ্য ম্যাগনিফিসেন্ট। তিনি এসেই মক্কা ও মদিনা শহরকে রক্ষা করার গুরুত্ব বুঝতে পারেন। এর আগে যেহেতু একবার পর্তুগিজরা জেদ্দার সামনে অবরোধ গড়ে তুলতে পেরেছিল, তাই মনে করা হতো তারা পুনরায় আক্রমণ করলে হয়তোবা পবিত্র এই 2 শহরেও তারা ঢুকে যেতে পারে। এ কারণে 1525 সালে মিশর থেকে সেলমান রিসকে পাঠানো হয় আরব উপদ্বীপের একেবারে শেষ সীমানায় থাকা ইয়েমেনকেও দখল করে নেওয়ার জন্য, যার ফলে পর্তুগিজরা আক্রমণ করলে তাদের জন্য মক্কা বা মদিনার কাছাকাছি পৌঁছানোর আগেই আটকে দেওয়া যায়। 1527 সালে পুরো ইয়েমেনের নিয়ন্ত্রণ নিতে না পারলেও এখানে বেশ কিছু বন্দর স্থাপন করে অটোমানরা, আর তার সাথে ইয়েমেনের সবথেকে বড় শহর এডেন স্বায়ত্তশাসিত থাকলেও তারা অটোমান সুলতানের আনুগত্য স্বীকার করে। এটার মাধ্যমে কয়েক বছর আগে যে পর্তুগিজরা লোহিত সাগরে আক্রমণ চালিয়ে মামলুক সালতানাতের বাণিজ্যে বাধা হয়েছিল তা প্রায় দূর হয়ে যায়। যদিও ততদিনে এই অঞ্চলের শাসক আর মামলুকেরা না, অটোমান সাম্রাজ্য। তো লোহিত সাগরের নিয়ন্ত্রণ নিলেও পূর্বের বিভিন্ন বড় বড় বন্দরে তখন পর্তুগিজদের এস্তাদো দ্য ইন্ডিয়া প্রতিষ্ঠিত হওয়ার কারণে অটোমানরা মশলার বাণিজ্যে বাধাগ্রস্ত হচ্ছিল। এ কারণে অনেকবারই সে সময় গুজরাটের মুসলিম সুলতানদের অটোমানরা জাহাজ এবং নাবিক দিয়ে সাহায্য করেছিল পর্তুগিজদের বিরুদ্ধে হওয়া যুদ্ধগুলোতে।
অর্থাৎ আমাদের ভারতবর্ষ সহ বিভিন্ন এলাকায় তখন অটোম্যানেরা কলোনি বা সরাসরি বাণিজ্য ঘাঁটি স্থাপন না করলেও তাদের বণিক এবং নাবিকেরা প্রতিনিয়ত এসব এলাকায় অ্যাক্টিভ ছিল। এখন প্রশ্ন হলো, পর্তুগিজ, ডাচ, ফ্রেঞ্চ কিংবা ইংলিশরা পৃথিবীর এই পূর্ব দিকে যথেষ্ট পরিমাণ কলোনি স্থাপন করলেও অটোমানরা কেন এটা করেনি? প্রথম কথা, তাদের এটা করার দরকারই হয়। কারণ দেখেন, সেই মধ্যযুগের দিকে ব্যবসাগুলোর পেছনে কিন্তু ধর্মের একটা বড় ভূমিকা ছিল। অটোমানেরা আসার আগেই কিন্তু ভারতবর্ষ এবং আরও পূর্বের দিকের ইন্দোনেশিয়া বা এর আশেপাশের দ্বীপগুলোতে মুসলিম বেশ কিছু সাম্রাজ্য গড়ে উঠেছিল। এই কারণে অটোমান বণিকেরা এসব সাম্রাজ্যের সাথে নিয়মিতভাবে কোনো ঝামেলা ছাড়াই মশলা এবং অন্যান্য জিনিসের লেনদেন করতে পারত। আর তাছাড়াও আগে থেকেই সিল্ক রোডের সাথে সম্পৃক্ত থাকার কারণে চায়নার সাথেও অটোমানদের বেশ ভালো একটা সম্পর্ক ছিল। কিন্তু ইউরোপীয়দের কাছে এই অঞ্চল পুরাই নতুন ছিল, অর্থাৎ বড় কোনো খ্রিস্টান সাম্রাজ্য এই অঞ্চলে কিন্তু ছিল না। এ কারণে ইউরোপীয় ব্যবসায়ীরা স্থানীয় ব্যবসায়ীদের সাথে লেনদেনে সবসময় একটা বাধার শিকার হতো। এ কারণেই তারা বিভিন্ন কোম্পানি তৈরি করে কলোনি স্থাপন এবং সেখান থেকে ধর্ম প্রচারের দিকে মন দেয়। এই তো গেল পূর্ব দিকের কথা। কিন্তু ততদিনে যেহেতু পশ্চিমে নতুন একটা মহাদেশ আবিষ্কার করা হয়ে গেছে, তাই সেখানে কেন অটোমানরা কলোনি করে তোলেনি, এটাও একটা প্রশ্ন। এটা নিয়ে হিস্টোরিয়ানদের মাঝে মোটামুটি দুইটি অ্যাজাম্পশন রয়েছে, যার মধ্যে একটি হলো অটোমানদের পূর্বের সাথে এতটা ভালো যোগাযোগ এবং ব্যবসা হচ্ছিল যে তাদের পশ্চিমের মহাদেশের সম্পদের দিকে নজর দেওয়ার প্রয়োজনই হয়নি। এই প্রথম কারণটা অবশ্য বেশিরভাগ মানুষের কাছেই একটু কম গ্রহণযোগ্য। তো দ্বিতীয় কারণটা হলো অটোমানরা ভৌগোলিকভাবেই পশ্চিমে অভিযান চালানোর জন্য পিছিয়ে ছিল। দেখেন, বেশিরভাগ ইউরোপীয় দেশ যারা নতুন মহাদেশে কলোনি স্থাপন করেছিল তাদের সবারই সরাসরি নর্থ আটলান্টিক মহাসাগরে অ্যাক্সেস ছিল। কিন্তু অটোমান সাম্রাজ্য এদের মাঝে সব থেকে বড় হলেও তাদের কিন্তু ভূমধ্যসাগর পাড়ি দিয়ে আটলান্টিক মহাসাগরে নামতে হতো। আর এর পথেও আবার শত্রু স্প্যানিশ এবং পর্তুগিজরা ছিল। আর অন্য একটা অপশন ছিল দক্ষিণ আফ্রিকা ঘুরে যাওয়া, যেটাও অনেক বেশি পথ, আর সেখানেও ছিল ইউরোপীয়দের আনাগোনা। এ কারণে বিভিন্ন সময় অনেক অটোমান সুলতানেরাই তাদের এলাকা আরও পশ্চিমের দিকে সাগর পর্যন্ত বিস্তৃত করার চেষ্টা করেছিল, কিন্তু কখনো মরক্কো, কখনো বা স্প্যানিশ ও পর্তুগিজদের কারণে সেটা হয়ে ওঠেনি। অর্থাৎ প্রথমত পূর্বের বাণিজ্যেই তাদের যথেষ্ট লাভ হচ্ছিল, আর দ্বিতীয়ত মূলত ভৌগোলিক অবস্থানের কারণেই অটোমানরা পশ্চিমের দিকে কোনো কলোনি স্থাপন করতে পারেনি। কিন্তু এর মানে কিন্তু এই না যে কোনো অটোমানেরাই কখনো পশ্চিমে যায়নি বা আমেরিকা মহাদেশে পা রাখেনি। পিডি রিসের রেখে যাওয়া ডকুমেন্ট থেকেই ধারণা করা হয় তিনি নিজেই হয়তো এই মহাদেশে অন্তত 3 বার পা রেখেছিলেন। এছাড়াও অটোমান জাহাজ মাঝে মধ্যেই মধ্য আমেরিকার দ্বীপগুলোতে যেত, যদিও কখনোই তারা সেখানে নিয়ন্ত্রণ নেওয়ার মতো সংখ্যায় যেতে পারেনি। এখন ইউরোপীয়দের মাঝে থাকা অটোমানদের কলোনি স্থাপন না করার পেছনে কয়েকটি ভুল ধারণা আমি ক্লিয়ার করি। প্রথম কারণ হিসেবে বলা হয় অটোমানরা কম কৌতূহলী ছিল এবং নতুন দুনিয়া নিয়ে তাদের আগ্রহ অনেক কম ছিল। প্রথম কথা, এটা আমার মতে না, একজন ব্রিটিশ হিস্টোরিয়ান মার্ক ডেভিড বেয়ারের মতে এই ধারণাটা সম্পূর্ণ ভুল। তিনি 2021 সালে তার পাবলিশ করা একটি বইয়ের মাঝে লিখেছিলেন যে ইউরোপীয়রা কৌতূহলের কারণে নতুন মহাদেশ আবিষ্কার করেনি, বরং তারা অটোমানদের সাথে শক্তিতে না পেরে নতুন পথ খুঁজে বের করতে বাধ্য হয়েছে। আর এটা বাদ দিলেও অটোমানরা কোনো অংশেই নতুন দুনিয়া নিয়ে কম কৌতূহলী ছিল না। অটোমান কার্টোগ্রাফাররা সমানে কলম্বাস এবং ফার্ডিনান্ড ম্যাজেলানের মতো এক্সপ্লোরারদের হাতে আঁকা আমেরিকার বিভিন্ন অঞ্চলের মানচিত্র সংগ্রহ করেছে, যার প্রমাণ পিডি রিসের মানচিত্র। এছাড়াও সবসময় অটোমান গুপ্তচরেরা পর্তুগাল এবং স্পেনে থেকেছে এবং সেখান থেকে এসব নতুন দুনিয়ার নতুন তথ্য অটোমান সাম্রাজ্যে পৌঁছে দিয়েছে। এছাড়াও আরও একটি ভুল ধারণা হলো অটোমানরা মুসলিম হওয়ার কারণে অন্যান্য ধর্মের মানুষের সাথে কম মিশত এবং এ কারণে এ সময় তারা ইউরোপীয়দের থেকে পিছিয়ে পড়েছিল। এটাও অনেক ভুল একটা ধারণা। এমনকি মার্ক ডেভিড বিয়ার নিজে এই বিষয়ে দীর্ঘ রিসার্চের পর একটি পডকাস্টে উল্লেখ করেছিলেন অটোমান বণিকেরা ব্যবসার উদ্দেশ্যে ভেনিসের মতো খ্রিস্টান প্রধান জায়গাতেও পার্মানেন্টভাবে থাকত। এছাড়াও অটোমান সাম্রাজ্যের সবসময় অন্য রাজ্য থেকে বিতাড়িত দক্ষ এবং জ্ঞানী মানুষদের জায়গা দেওয়া হতো। সুতরাং মুসলিম হওয়ার কারণে অন্যান্য ধর্মের সাথে না মেশার ব্যাপারটাও সম্পূর্ণ ভুল। এছাড়া আরেকটি ভুল ধারণা হলো অটোমানরা সমুদ্রে ততটা শক্তিশালী ছিল না। এই ধারণাটা যে কত বড় একটা ভুল সেটা স্ক্রিনে দেখানো কিছু মানুষের নাম দেখলেই আপনারা বুঝতে পারবেন। তো যাই হোক, এই ভিডিওটা অটোমানদের এজ অফ ডিসকভারি নিয়েছিল বলে আমি বেশিরভাগ সময় তাদের নিয়ে কথা বলেছি। অবশ্যই এজ অফ ডিসকভারিতে ইউরোপিয়ানদের অনেক বেশি কৃতিত্ব ছিল, কিন্তু কেবলমাত্র তাদের কৃতিত্ব দেখাতে গিয়ে সেই সময় সবথেকে শক্তিশালী সাম্রাজ্য অটোমানদের প্রায় নেগলেক্ট করা হয় বলেই এই ভিডিওটি বানানো। এজ অফ ডিসকভারিতে ইউরোপীয়দের উল্লেখযোগ্য ঘটনাগুলো নিয়েও কিন্তু চ্যানেলে একটি আলাদা ভিডিও আছে, আপনারা কেউ না দেখে থাকলে এই ভিডিওটা শেষ করে সেটা দেখে ফেলতে পারেন। আর আজকের ভিডিওর জন্য ব্যবহার করা 2টি বইয়ের নামই ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে।
এছাড়াও মার্ক ডেভিড বেয়ারের এই বিষয় নিয়ে পুরো একটি আলাদা পডকাস্ট আছে, আমি সেইটার লিঙ্কও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। সো দ্যাটস অল ফর টুডে, আনটিল মাই নেক্সট আপলোড, হ্যাভ এ গুড উইক, গুড বাই।